চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। আমার দেশে কাগজ মুড়ে ফরেস্টারে ধরবে বলে বিপাস, আমরা ফরেস্টারে ধরবে বলে কাগজ মুড়ে আর গালে করে ঠাকুর পুড়ে দেয় আর চাপিয়ে বাড়ি করে আমার দেশে নিয়ে যাবে। সুন্দরবনটা ছিল অ্যাকচুয়াল আমার কাছে প্যাশন, যে সুন্দরবনের মধ্যে কি আছে, কি দেখবো না দেখবো, কতটা এর বিস্তৃতি, এগুলো নিয়ে আমার খুব জানার শখ ছিল বা ইচ্ছা ছিল। যখন এখানে প্রথম এসেছি নতুন বিয়ে করে, তখন ওই জঙ্গলের দিকে তাকিয়ে থাকতাম আর ঠাকুরকে ডাকতাম কখন আসবে, এই অপেক্ষায় থাকতাম। গলায় ধরলাম, ধরে ওই শ্বাসনলী আটকে ধরলাম, শ্বাসনলীটা বেশ এইরকম বড়, খুব জোরে আটকে ধরলে তখন হা করে দম আটকে হা করে এখান থেকে মুখটা আমার উঠে নিল না। আমার যখন ধরেছিল, যখন ও নাড়াচাড়া দিচ্ছিল না, তখন আমার ভিতর থেকে তো মনে হচ্ছিল যে আমার যতক্ষণ প্রাণ থাকবে আমি ততক্ষণ চেষ্টা করব। একসময় যথেচ্ছ গাছ কাটা হতো, বন্য প্রাণীও হত্যা করা হতো, কিন্তু এখন মানুষের মধ্যে সচেতনতা কিছুটা হলেও হয়েছে। আর এই সচেতনতা বৃদ্ধির কারণ সুন্দরবনেরই কিছু মানুষের পরিশ্রমের ফসল। সুন্দরবন বাঁচাতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয় জানালেন প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়েক। সুন্দরবনের যে ৩,৫০০ কিলোমিটার নদীবাঁধ, যেটা কমে এখন প্রায় ২,০০০ কিলোমিটার হয়েছে, সেই নদীবাঁধ যদি রক্ষা না করা যায় তাহলে আগামী দিনে সুন্দরবনের এক চরমতম সংকটের মধ্যে কিন্তু সুন্দরবনবাসী পড়বে এবং এই প্রাকৃতিক দুর্যোগে জলোচ্ছ্বাসে এই নদীবাঁধগুলি ভেঙে দ্বীপগুলো প্রায় ভেসে যাচ্ছে। সুতরাং এটা টেকসই এবং মজবুত নদীবাঁধ তৈরি করার ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা আমাদের সবাইকে ভাবতে হবে। সুন্দরবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বাদাবন। এই বাদাবন না থাকলে সুন্দরবন থাকবে না, কিন্তু সেই বাদাবন এখন কেটে অনেকটা ধ্বংস হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এবং সেই বাদাবনের জায়গাগুলোতে অনেক বসতি স্থাপন হচ্ছে, সেখানে অনেক জায়গা কেনাবেচা হচ্ছে, বাজার বসছে। এখন বাদাবন যদি ছোট হয়ে আসে তাহলে কিন্তু সেখানে যে বন্যপ্রাণ থাকে, বাঘ থেকে শুরু করে হরিণ, শূকর, সাপ, নানা রকমের পাখি, তাদেরও কিন্তু থাকার জায়গা আস্তে আস্তে কমে আসবে। সেই জন্য এই বাদাবন না থাকলে পরে সুন্দরবনকে কিন্তু রক্ষা করা খুব মুশকিল এবং ঝড় ঝঞ্ঝা, যত রকম তুফান হাওয়া, এখান থেকে কিন্তু বাদাবন আছে বলেই কিন্তু সুন্দরবনবাসী শুধু রক্ষা পাচ্ছে না, কলকাতাবাসীও রক্ষা পাচ্ছে। একই সুর ফুটে উঠল অমলবাবুর অন্যতম ছাত্র, বর্তমানে অধ্যাপক অভয় মণ্ডলের কথায়। স্যারের বিভিন্ন রকম যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে টাইগার একটি বড় প্রজেক্ট, এবং সেখানে আমার মতো আরও অনেক ছাত্র যারা আমরা চেষ্টা করি স্যারকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য, যাতে সেই পয়সাটা উনি ওখানে ওই প্রজেক্টে কাজে লাগাতে পারে এবং সুন্দরবন মানুষের পাশে দাঁড়াতে পারে। সুন্দরবনের চিত্রশিল্পী জয় দত্ত জানালেন তিনিও কিভাবে সুন্দরবন বাঁচানোর চেষ্টা করছেন। নমস্কার, আমার নাম জয় দত্ত।
আমার বাড়ি এই বাসন্তীতেই, যেটা সুন্দরবনের মধ্যেই পড়ে। সুন্দরবনের যে বড় বড় বিপর্যয়গুলো হয়, তারপরে স্যার ছুটে যান বিভিন্ন মানুষের কাছে, আর্ত মানুষের কাছে সাহায্য নিয়ে। সুন্দরবনের মানুষ সুন্দরবনকে বাঁচানোর জন্য বা সুন্দরবনকে রক্ষা করার জন্য একটা মিছিল করছেন, সেই ছবিটা যেটা আমার রমেশ ভাই আঁকছে। এখন আমরা এই যে ছবিগুলো আঁকছি, এটা বাইরে থেকে যেসব মানুষজন আসবে তারা যাতে বুঝতে পারে সুন্দরবনের মানুষ কীভাবে তাদের জীবন চালায়, সেটা যেমন ঠিক, আবার সুন্দরবনের প্রতি ভালোবাসা থেকেও আমরা এই ছবিগুলো আঁকছি। সুন্দরবন তো মানে আমাদের জন্মের জায়গা, ওই জন্য আমরা সুন্দরবনটাকে ভালোবাসি। আর এছাড়াও আমরা চেষ্টা করি সারা বছর, আমাদের একটা সংগঠন আছে পাশে আছি সুন্দরবন বলে, তো সেই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করি সারা বছর কিছু ম্যানগ্রোভের নোনা চারা গাছ লাগানোর, এমনকি কিছু মানুষের পাশে দাঁড়ানোর, যেটা আরও বড় আকারে স্যার করেন। আমরা হয়তো অত বড় আকারে করতে পারি না। আমরা কয়েকজন বন্ধু বান্ধব, ভাই বোন, এদের নিয়ে, যাদের বেশিরভাগই স্টুডেন্ট, সব বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এসব জায়গায় পড়াশোনা করে, তাদের নিয়ে আমরা চেষ্টা করি একটা ছোটোখাটো সংগঠন আছে ওটা চালানোর জন্য, সুন্দরবনের মানুষের পাশে থাকার জন্য। কিভাবে সুন্দরবন রক্ষিত হচ্ছে, আগের তুলনায় কতটা এগিয়েছেন তারা, শুনে নেব একেবারে জল কাদায় নেমে কাজ করা মানুষটির মুখে। নমস্কার, আমার নাম বনমালী মণ্ডল। আমার এই এলাকায় জন্ম। তো আমি জ্ঞান পড়ার পর থেকে দেখেছি যে এখানকার মানুষ একমাত্র জীবন জীবিকা ছিল সুন্দরবনের মাছ, কাঁকড়া, মধু, কাঠও কাটত। তারপরে দিনের পর দিন কাঠ কাটতে কাটতে বা বন্যপ্রাণী ক্ষয়ক্ষতি করেছে, আমরা নিজেও দেখেছি। এবার ব্যাপক ক্ষয়ক্ষতি যখন করতে লাগলো, তখন এখানে লোকাল ফরেস্ট ডিপার্টমেন্ট তারা নিজেরাই যতটা পেরেছেন করেছেন। তারপরে ওরা চিন্তাভাবনা করে এখানে নদী থেকে 1 কিলোমিটার দূরবর্তী অঞ্চলের জনগণকে নিয়ে ইকো ডেভেলপমেন্ট একটা কমিটি করলো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এখন যেটা হয়েছে। এই কমিটির কাজ হলো যে ওপার থেকে বন্য প্রাণী যখন পেরিয়ে আসবে লোকালয়ে, সেগুলো জীবন্ত ওখানে ফিরিয়ে দেওয়া। আর বিনিময়ে ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু উন্নয়নমূলক কাজ, এখানে পানীয় জলের যে ডিপ টিউবওয়েল, রাস্তা, ছোটো ছোটো রাস্তা, খাল খনন, এসে যে গ্রুপ, বিভিন্ন রকম এরকম কাজকর্ম ওরা উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। তো কাঠ কাটতে কাটতে দেখা গেল যে এপারের জঙ্গল, যেটা ম্যানগ্রোভ ফরেস্ট, ব্যাপকভাবে একটা ক্ষয়ক্ষতি হচ্ছিল। তো সেটা মানুষকে অ্যাওয়ারনেস ক্যাম্প করে বোঝানো হলো। আমি এখানে 10-12 বছর এই সুন্দরবন ইকো ডেভেলপমেন্ট কমিটির এই সত্যনারায়ণপুর, আমলামেথি, এই ইউটিসি এরিয়াটা আমি একজন কর্মকর্তাও ছিলাম। তো মানুষকে বোঝাতে লাগলাম এই সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে। কারণ আমাদের খুব কাছাকাছি বঙ্গোপসাগর, যে ঢেউ আছড়ে পড়ে এই দ্বীপগুলোকে ধ্বংস করত, কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্ট সেটা রক্ষা করছে। সরাসরি ঢেউগুলো আছড়ে পড়ছে না লোকালয়ের মধ্যে। এবং যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগ থেকে রক্ষা করছে এই আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট বিশেষ করে। সেই জন্য আমরা এটাকে গুরুত্ব দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আর মানুষ আগের চেয়ে অনেক কম, দেখা যাচ্ছে খুব 10% কিন্তু আরও কম তারা জঙ্গলমুখী হয়েছে, যদিও তাদেরকে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। এবং এলাকায় চাষবাস বা অন্যান্য জীবিকায় মানুষ এসেছে, সুন্দরবন থেকে ফিরে এসেছে, মুখ ফিরে নিয়েছে। কিন্তু এখনও কিছু মানুষ যদিও করছে, আমরা বোঝাবার চেষ্টা করছি। এই সুন্দরবন আমাদেরকে যেভাবে মানে প্রাকৃতিক দুর্যোগ, যে এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর থেকে আমরা রক্ষা পাচ্ছি। তাই সুন্দরবনকে বাঁচানো আমাদের একান্ত কর্তব্য বলে আমরা মনে করছি।
ড্যানিয়েল হ্যামিল্টন 1918 সালে সুন্দরবনের গোসাবায় সমবায় চালু করেন। আজ সেই প্রথাতেই জীবিকার সন্ধানে নেমেছেন বেশ কিছু মহিলা। এই সমবায়ের মূল হোতা প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়েক। আমরা এখন দেখে নেব তাদের বৈঠকে আড্ডায় কিভাবে সমবায়ের কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন হয়। তাদের কাছে জেনে নেব এই সমবায়ের কথা। এদের সবারই স্বামী জঙ্গলে গিয়ে বাঘের আক্রমণে মারা গেছেন এবং সবাই বাঘবিধবা মা। দু একজন আছেন যারা বাঘের আক্রমণে আক্রান্ত হয়ে ফিরে এসেছেন, তারা কাজকর্ম করতে পারে না, সংসারে একটা বিপন্ন অবস্থা। এবং এদের আমরা সমবেত করে স্বনির্ভর দল তৈরি করেছি এবং আজকে বনবিবি স্বনির্ভর দলের মায়েরা এখানে সমবেত হয়েছেন। এদের একটা অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করবার জন্য এবং মানসিক শক্তি যোগাবার জন্য আমরা এই স্বনির্ভর দলগুলো এখানে তৈরি করেছি, বাঘবিধবা মায়েদের স্বনির্ভর দল। এবং সেখানে এরা অর্থ সেখান থেকে নিয়ে সেই অর্থ কৃষিকাজে, পশুপালনের কাজে, প্রাণী পালনের কাজে, মৎস্য চাষে, সবজি বাগান তৈরি করার ক্ষেত্রে এরা ব্যবহার করে এবং ধীরে ধীরে সেই অর্থ থেকে এরা যে আয় উপায় করতে পারছে, এদের মনে সেই হাসি ফুটছে, মুখে হাসি ফুটছে এবং ধীরে ধীরে একটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এরা। এই যে মায়েদের যে ক্ষমতায়ন আমরা বলি, সেই ক্ষমতায়নের জায়গায় কিন্তু এই বাঘবিধবা মায়েরা ধীরে ধীরে পৌঁছচ্ছে। আপনি তো আমাদের স্বনির্ভর দলের সদস্য, দীর্ঘদিন ধরে আছেন। স্বামীকে হারিয়ে আপনি খুবই বিপন্ন হয়ে পড়েছিলেন। এখন একটু বলুন না যে আপনি দল করে আপনি কিভাবে উপকৃত হয়েছেন। এখন একটু দল করে আমি এখন একটু উন্নত হয়েছি। কি করেছেন আপনি দলে? ছাগল পাগল বিক্রি করে আয় করে সংসার চলছে। কটা ছাগল করেছিলেন? 5টা হয়েছে। এখন সেখান থেকে কটা ছাগল হয়েছে? এখন 6টা আছে। আচ্ছা, বিক্রি করেছেন সেগুলো? না, আছে, আর বিক্রি করেছি আগে 4টে। বাহ, সংসার মোটামুটি চলে যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি চলে যাচ্ছে। আমি ধান চাষ করি, এই স্বনির্ভর দলের কিছু সাহায্য পাই, পেয়ে তাতে নিয়ে আমি জন্মজুরি ধরে সব আমরা দলের মধ্যে থেকে চাষবাস করে খাই। আমি দল থেকে লোন নিয়ে মুরগির বাচ্চা কিনে মুরগি পুষে মুরগি বড় হলে বিক্রি করে দেই, আর ডিম থেকে পয়সা নিয়ে সেটা আবার গ্রুপ চালাই, গ্রুপের বইতে জমা দেই, আর নিজের সংসারে টুকটাকি যা ভালোভাবে চলে যাচ্ছে। এইভাবে চলছে আমাদের দিন। একটা ছাগলের 3টে করে বাচ্চা হয়েছে। তাই? আমারটা আছে তো মাইকাস করে দুধ খাওয়াতে আছে, অনেক টাইম হয়ে গেছে বাড়িতে যেতে।